ভারতের দ্বিতীয় তথা জনপ্রিয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের মধ্যে দিয়ে তিনি অমরত্ব লাভ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক, যিনি 1964 সাল থেকে 1966 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। উত্তরপ্রদেশের বারাণসী থেকে 7 মাইল দূরে মোঘলসরাই রেল স্টেশনের সন্নিহিত এক ছোট্ট শহরে শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম 1904 সালের 2রা অক্টোবর। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। লাল বাহাদুর শাস্ত্রীর বয়স যখন মাত্র 1.5 বছর, তখন তার বাবা মারা যান। তার মায়ের বয়স তখন মাত্র 20। তিনি 3 ছেলে মেয়েকে নিয়ে পিতৃগৃহে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। ছোট্ট শহরে লাল বাহাদুরের স্কুল জীবন খুব একটা উল্লেখযোগ্য ছিল না, কিন্তু দারিদ্র্যের মধ্যেও তার শৈশব কেটেছে হাসি খুশি ও খেলাধুলার মাধ্যমে। হাই স্কুলে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় বারাণসীতে এক কাকার কাছে। তখন তার ডাক নাম ছিল নানহে, অর্থাৎ ছোট খোকা। তখন তাদের পায়ের জুতো কেনারও সামর্থ্য ছিল না, তাই ছোট্ট লাল বাহাদুরকে প্রখর গ্রীষ্মেও খালি পায়ে অনেক মাইল হেঁটে স্কুল যাতায়াত করতে হতো। মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলনে যোগদানের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, লাল বাহাদুর শাস্ত্রীর বয়স তখন মাত্র 16 বছর। গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে লেখাপড়া ছেড়ে তিনি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন। তার মায়ের সমস্ত আশা তখন বিলীন হয়ে গেলেও কোনোভাবেই লাল বাহাদুর শাস্ত্রীকে আর ফিরিয়ে আনা গেল না, কারণ তখন তিনি মন স্থির করেই ফেলেছেন যে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করবেন। তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সকলেই বুঝতে পেরেছিলেন যে লাল বাহাদুর শাস্ত্রীকে কোনোভাবেই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। বাইরে খুব নরম প্রকৃতির মানুষ হলেও মনে প্রাণে তিনি ছিলেন দৃঢ়চেতা। লাল বাহাদুর শাস্ত্রী বারাণসীর কাশী বিদ্যাপীঠে যোগ দিলেন। ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে যে কটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, কাশী বিদ্যাপীঠ তার ছিল অন্যতম। এই প্রতিষ্ঠানে তিনি দেশের চিন্তাবিদ, মনীষী ও জাতীয়তাবাদী নেতাদের সংস্পর্শে এলেন। এই বিদ্যাপীঠ থেকেই শাস্ত্রী অর্থাৎ এক স্নাতক ডিগ্রি তিনি লাভ করলেন। পরে তার নামের সঙ্গে শাস্ত্রী কথাটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায়। 1927 সালে লাল বাহাদুর শাস্ত্রী নিজের শহরের অদূরেই মির্জাপুরের মেয়ে ললিতা দেবীর সঙ্গে তার বিবাহ সম্বন্ধ হয় এবং সেখানেই তিনি ললিতা দেবীর সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। যাবতীয় সামাজিক প্রথা ও রীতিনীতি মেনেই বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। বরপণ হিসেবে তাকে দেওয়া হয় একটি চরকা ও তাতে বোনা কাপড়, কারণ এর থেকে বেশি কিছু গ্রহণ করতে লাল বাহাদুর শাস্ত্রী অসম্মত হন। 1930 সালে সাম্রাজ্যবাদী লবণ আইন ভঙ্গ করতে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেন। সারা দেশ তার এই প্রতীকী প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। কোনো রকম পিছুটান না রেখেই লাল বাহাদুর শাস্ত্রী ঝাঁপিয়ে পড়েন দেশের স্বাধীনতা আন্দোলনে। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকার জন্য দীর্ঘ 7 বছর তাকে ব্রিটিশের কারাগারে কাটাতে হয়। এই সমস্ত ঘটনা তার মনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে বিদেশি অপশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার সংকল্প নিয়ে। স্বাধীনতার পরেই ক্ষমতায় আসে কংগ্রেস। আপাত শান্ত লাল বাহাদুরের মধ্যে যে এক তেজস্বী ও দীপ্ত মানসিকতা রয়েছে, স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই দেশের নেতারা তা বুঝতে পেরেছিলেন। তাই 1946 সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার পর দেশের শাসন ব্যবস্থায় এক গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য ডাক দেওয়া হয় তাকে। নিজের রাজ্য উত্তরপ্রদেশে তাকে সংসদীয় সচিব নিযুক্ত করা হয়। অচিরেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। তার কঠোর শ্রম ও দক্ষতার কথা উত্তরপ্রদেশের দিনগুলি থেকেই লোকের মুখে মুখে ফিরত। 1951 সালে নয়াদিল্লিতে এসে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকটি দপ্তর একে একে সামলাতে শুরু করলেন। রেল, পরিবহন ও যোগাযোগ, শিল্প ও বাণিজ্য, স্বরাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকার সময় তার দক্ষতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তিনি। পণ্ডিত নেহেরুর অসুস্থতার সময় তাকে দপ্তরবিহীন মন্ত্রী ঘোষণা করা হয়। আর এইভাবেই
কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। এক রেল দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনার দায় স্বীকার করে তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার এই নজিরবিহীন ব্যক্তিত্ব ও মানসিকতা সংসদ তথা সমগ্র দেশবাসীর ভূয়সী প্রশংসা এনে দিয়েছিল। এই ঘটনা সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সংসদে ভাষণ দানকালে লাল বাহাদুর শাস্ত্রীর সংহত মানসিকতা ও মহান আদর্শবাদের কথার প্রশংসা উল্লেখ করেন। তিনি বলেন যে লাল বাহাদুরের রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র তিনি খুশি মনেই গ্রহণ করেছেন, কারণ সাংবিধানিক দিক থেকে তা খুবই যুক্তিপূর্ণ। যদিও সকলেরই অবগত যে রেল দুর্ঘটনার জন্য লাল বাহাদুরজি কোনোভাবেই দায়ী নন। রেল দুর্ঘটনার উপর দীর্ঘ বিতর্কের জবাবে লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, সম্ভবত আমি খর্বকায় ও মৃদুভাষী হওয়ায় দেশবাসী মনে করেন আমি হয়তো দৃঢ়চেতা নই। শারীরিক দিক থেকে বলবান না হলেও আমি মনে করি ভিতরে ভিতরে কিন্তু আমি মোটেই দুর্বল নই। মন্ত্রিত্বের কাজে যুক্ত থাকার অবসরেও লাল বাহাদুর শাস্ত্রী কংগ্রেসের সাংগঠনিক দিক দেখাশুনো করে গেছেন। 1952, 1957 এবং 1962 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের ব্যাপক জয়ের পিছনে তার সাংগঠনিক দক্ষতা ও নিরলস শ্রমের যে একটি বিরাট অবদান ছিল, একথা দেশবাসী মনে প্রাণে বিশ্বাস করতেন। জওহরলাল নেহরুর মৃত্যুর পর 1964 সালের 9 জুন লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে ভারতের জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী থাকাকালীন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দুধ উৎপাদন এবং খাদ্যশস্য উৎপাদনে বিপুল উন্নয়ন করেন, যা সাদা বিপ্লব এবং ভারতের সবুজ বিপ্লব নামে অভিহিত করা হয়। 1965 সালের ভারত পাক যুদ্ধ চলাকালীন তার একটি স্লোগান জয় জওয়ান জয় কিষাণ, যা আজও জনপ্রিয় এবং প্রাসঙ্গিক। লাল বাহাদুর শাস্ত্রীর দীর্ঘ কর্মজীবন ছিল 30 বছরেরও বেশি। এই সময়কালে একজন দক্ষ ও দৃঢ় মানসিকতার মানুষ বলেই তিনি পরিচিতি লাভ করেছিলেন। তিনি ছিলেন সাধারণের প্রভুত্ব, অথচ আচার আচরণে তিনি ছিলেন খুবই বিনয়ী ও সংযমী, কিন্তু মনে প্রাণে এবং সংকল্পে তিনি ছিলেন খুবই শক্তিশালী ও অবিচল। সাধারণ মানুষকে বোঝার ক্ষমতা তার ছিল অসাধারণ। দেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি ছিলেন এক কাণ্ডারী। মহাত্মা গান্ধীর রাজনৈতিক শিক্ষাদর্শে অনুপ্রাণিত ছিলেন তিনি। কঠোর পরিশ্রমী প্রার্থনার সমতুল্য একথাই মনে করতেন তিনি। মহাত্মা গান্ধীর আদর্শ ঐতিহ্য অনুসরণ করেই লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় সংস্কৃতিতে আজও অবিস্মরণীয় রয়েছেন। 1966 সালের 11ই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। নির্ভীক স্পষ্টবাদী শাস্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাশকেন্দ চুক্তির পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর দীর্ঘ সময়ের পরও আজও খোলেনি তার মৃত্যুর রহস্যের জট।